তো উনি আমার আমার বেডে বসে থেকে টেলিভিশন দেখতেছেন, হোটেল রুমে টেলিভিশন। উনি একটা সিনেমা দেখতেছেন। তো অলমোস্ট সিনেমা দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টা 1:30 বাজে, অনেক রাত হয়ে গেছে। কিছুক্ষণ পরে লাইট অফ হয়ে গেল। লাইট অফ হলো, তারপর আর কি হইলো আমি আমার মানে ওটে চোখের সামনে জিনিসটা অন্ধকারের মধ্যে কি হয়েছে আমার সেটা আমি ছবিটা বলতে পারতেছি না, কিন্তু আমার অনুভূতিতে হচ্ছে যে একটা মানুষ, কোনো কথা নেই, আমি কি পছন্দ করি, আমি কি লাইক করি, গল্প মিষ্টি মধুর, আই লাভ ইউ দেন আই লাইক ইউ, নাথিং লাইক দ্যাট। শুধু অন্ধকারের মধ্যে মনে হচ্ছে যে একটা মানুষ ডাইরেক্ট উইদাউট এনি কনভারসেশন হি জাস্ট স্টার্ট দ্যাট কিসিং। তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কিসিং বুঝি না সেই সময়, মানে লাইফে কখনো কিস বাচ্চাদের সঙ্গে হয়েছে, বাট একটা পর পুরুষের সাথে, আই মিন পুরুষের সাথে কিস কি জিনিস আমি বুঝি না। একটা ফেস আমি দেখতে পাচ্ছি না, কিন্তু একটা মানুষ মানে আমার উপরে ঝাঁপাই পড়ে কি যেন করতে চেষ্টা করতেছে সে। আমার ফিল হইলো যে আমাকে কেউ মেরে ফেলতেছে, মানে আমি জাস্ট পেনে ব্যথা আমি মারা যাচ্ছি, আমি কিছু বুঝতেছি না, আমার ভিতরে শারীরিক কোনো অনুভূতি নেই। জাস্ট আমি ওই দিন ওই মুহূর্তে বুঝতে পারছি যে রেপ বা ধর্ষণ কাকে বলে। আমার মুখ থেকে যখন মানে বলতেছি যে তার নামটা নিয়ে বলতেছি ছেড়ে দাও, এটা আমি 2-3 বার বলার পরে সে জাস্ট আমার মুখের পরে মানে টোটালি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিল। আমি নড়তেও পারছি না, কথা বলতে পারতেছি না, আমি নিজেকে অনেক চেষ্টা করছি ছোটানোর, আমি সেটা পাচ্ছি না, কিন্তু আমি বুঝতেছি যে আমি মারা যাচ্ছি, একবারে টোটালি মারা যাচ্ছে। আমার চোখ টোক দিয়ে মনে হচ্ছিল যে রক্ত বের হয়ে আসবে, মানে এতটা বেশি পেন আমার ছিল। আমার মুখটাও চেপে ধরা হয়েছে। আমার স্পষ্টভাবে মনে আছে সেই সময় মনে হচ্ছিল যে আমার মা বাবা কি এটা মানে বিয়ে, আমাকে এই জন্য বিয়ে দিল, এটাই সেই ফার্স্ট নাইট, এটাই সেই বাসরাত, এটাই সেই গান বাজনা বাজা, এই সেই পুরুষ মানুষ লাইফে আসা, এটাই প্রেম, এটাই ভালোবাসা, দরকার নেই। মানে আমার খুব খারাপ লাগতেছিল, আমি ভেতরে টোটালি কাঁদতেছিলাম যে এটা কি হচ্ছে আমার সাথে। তারপরে আমার কণ্ঠস্বর মেবি পাশের রুম থেকে আমার বন্ধুলা ভাই শুনতে পেয়েছে। It was তার- loud. ইট ওয়াজ লাউড। তো আমার বোন কিছুক্ষণ পরে আমার রুমে এসে নক করতেছে, বলছে একটু খোলতো। আমি বলি কি হয়েছে আপু? তখন বলছে কিরে তোদের মধ্যে কি ঝগড়া হচ্ছে, কিছু হচ্ছে? আমি কই না তো। বলছে যে অনেক শব্দ হচ্ছে, এই রুম পর্যন্ত আসতেছে, তুই কি চিল্লাচিল্লি করতেছিস? আমি কই না আপু, কিছু হয়নি, আজ আমাদের বিয়ে, কেন ঝগড়া হবে? আচ্ছা ঠিক আছে, আমার বোন চলে যায়। পরে এরকম ভাবে রাতটা কাটছে। He was doctor, right? জি। সে ডাক্তার ছিল। ওকে, এটা আমি আরেকবার একটু আপনাকে মেনশন করলাম। ওকে ফাইন, হ্যাঁ বলেছেন আপনি, হ্যাঁ প্লিজ কন্টিনিউ করেন। তো তারপর সকাল হলো, পরের দিন সকালে উনি ওনার ক্লিনিকে, উনি হসপিটালেও যাইতেন ক্লিনিকেও যাইতেন, তো সকালে ওনার ডিউটি হসপিটালে ছিল, উনি চলে গেছেন। তো আমরা সবাই বাসায় চলে গেলাম, উনি হোটেল থেকেই হসপিটালে চলে গেলেন, আমি আমার বন্ধুলা ভাইয়ের সাথে বাসায় চলে আসছি, আমার বোনের সাথে বাসায় চলে আসছি। তো বাসায় আসার পরে আমার ফিজিক্যাল কন্ডিশন এমন ছিল, আমি সোজা দাঁড়াইতে পারতেছিলাম না। তো বাসার যে আমাদের একটা দাদি ছিলেন কাজের, তাকে দাদি বলে ডাকতাম, সে বলছে তোর কি হয়েছে, তোর পা কাঁপতেছে কেন? আমি কই না, ওই হচ্ছে একটু পড়ে গেছিলাম, সিঁড়ি দিয়ে পড়ে গেছিলাম, কথাটা বলে আমি জাস্ট রুমে চলে আসছি। এসে কোনো রকমে শুধু আমার মায়ের বেডের উপর শুয়ে পড়ছে, আমার মা দৌড় দিয়ে আসছে। এসে আমার পুরো শরীর থরথর করে কাঁপা দেখে আমার মা বলতেছে কি হয়েছে? তারপর আমি বললাম মা আমার শরীর খুব খারাপ লাগতেছে। আমি তখন কেঁদে দিয়েছি, আমি বলতেছি মা আমাকে একটু পানি দাও। মা পানি নিয়ে এসে দিয়েছে, তখন আমার ভেতর থেকে কথা বের হচ্ছে না। আমি তখন বলতেছি মা আমার খুব খারাপ লাগতেছে। মা কয় কি হয়েছে বল। আমি বুঝি না যে কতটুকু ঢাকতে হবে, কতটুকু বলতে হবে। আমি আমার মাকে কিন্তু A to Z বলছি, ওকে, আমার যে মুখের উপর হাতটা চেপে ধরা হয়েছিল এটাও বলছি। মা একটু হয়ে গেছেন, শকড, লাইক শি ওয়াজ শকড। মানে তিনি এটা এক্সপেকটেশন করেননি যে আমি সবকিছু খুলে এভাবে বলে দিব আর উনি এটা শুনবেন, কারণ উনি অভিজ্ঞ একটা মানুষ। উনি আমাকে ফট করে উনি পেছনে একটু সরে গিয়ে দাঁড়িয়ে থেকে ওনার চোখগুলো একটু বড় বড় হয়ে গেল এবং ওনার মুখ দিয়ে বের হইলো, মনে হয় আমরা ছেলেটা ভালো ছেলে চয়েস করতে পারলাম না, মনে হয় ভুল হয়ে গেল কোথাও। প্রথম দিনই উনি এই কথাটা বললো। পরের দিন সকালে এই কথাটা ওনার মুখ। সেদিনটা এভাবে কেটে গেল অসুস্থতার মধ্যে শুয়ে থেকে। তো ঠিক সেদিন রাত্রে আমি ওনাকে ফোন করছি, নিজে থেকেই টেলিফোনে ফোন করছি ওনার চেম্বারে। আমার মানে আমার সমানে ব্লিডিং হচ্ছিল শরীর থেকে। হ্যাঁ। মানে আমি 5 feet 5 inches, সেই হিসাবে আমার ওয়েট ছিল 45 kg। তো আমার এত ব্লিডিং হচ্ছিল, আমি তাকে ফোন করলাম যে তুমি আমাকে ডাক্তারের কাছে কি নিবা না? উনি ডাইরেক্ট বললেন
আমার কথাটা স্পষ্টভাবে মনে আছে, একটা পড়া মুখস্থ করার মতো, আমার আজও মুখস্থ আছে কথাটা তার। সে বলছে, আমি কিচ্ছু জানি না, কেন হয়েছে কি হয়েছে আমি কিচ্ছু জানি না, আমি এসবের রেসপন্সিবল না, আমি এসবের জন্য আমি মোটেও রেসপন্সিবল না, কি হয়েছে আমি জানি না, কেন ব্লিডিং হচ্ছে আমি জানি না। সে এই কথা বলে আমার তখন মনে হলো যে আমাকে কেউ 100 ভোল্ট আমাকে শক দিল। মানে আমি পুরো থ হয়ে গেছি। আপনি একটু মাইক্রোফোনের কাছে আসেন প্লিজ। আপনি একটু আমি ওনার সাথে মানে কি বলবো আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলাম না, আমি অ্যান্সার কি দিব, রিপ্লাই কি হবে। তো এটা কি একটা মানে তর্ক বিতর্কে তখন বুঝি না। ফার্স্ট একটা পুরুষ, হি ওয়াজ ডক্টর রাইট? জি। ভেরি আনফরচুনেট। আর আমাদের এটা সেকেন্ড ডে, রাইট রাইট, ডে অফ সেকেন্ড অফ আওয়ার ম্যারেজ লাইফ। রাইট। তো সেকেন্ড ডেতে তার সাথে আমি কিভাবে কনভারসেশন করব, আই ডিডন্ট নো দ্যাট। তো আমি শুধু তাকে বলছি যে ওকে ঠিক আছে, আমি ফোনটা রেখে দিয়েছি, উনিও ফোনটা রেখে দিয়েছেন। ওই দিনটা পার হয়ে গেছে। থার্ড ডে উনি আমাকে সকাল 11টার দিকে ফোন করছেন। ফোন করে উনি বলছেন যে ঠিক আছে, আজকে তোমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, বিকাল 5টার দিকে রেডি হয়ে ক্লিনিকে চলে আসবা। তো আমার হাজবেন্ড যে ক্লিনিকে জব করতেন সেটার 2টা শাখা ছিল। তো একটা শাখায় উনি বসতেন, আরো ডক্টররা বসতেন, আর একটা শাখায় গাইনিকোলজিস্টরা বসতেন, যেখানে আরো অনেক ডক্টররা বসতেন। তো সেখানে দ্বিতীয় শাখাতে নিয়ে যাওয়া হলো। উনি ওয়েট করতেছিলেন, আমি গেলাম। যাওয়ার পরে যে সিনারিটা দেখছি, উনি জাস্ট ওয়াইফকে রিসিভ না করে উনি দূর থেকে দেখতেছেন যে আমি রিক্সাতে নামছি। উনি ওইখান থেকে আমাকে ইশারা করে বুঝাইছেন যে ভেতরে আসো বলে উনি আগে আগে চলে গেছেন, আমি পেছন পেছন আসতেছি। আমি কিন্তু কিছু দূর গিয়ে মানুষের ভিড়ে তাকে দেখতে পাচ্ছি না। তো উনি দূরে থেকে আবারও আমাকে দেখে হাত ইশারা করলেন। মানে উনি জাস্ট ওয়াইফকে যে মানুষ নিয়ে যায় পাশে করে, এখন বুঝি যে ওয়াইফকে মানুষ সঙ্গে করে নিয়ে যায়। তো উনি জাস্ট হাত ইশারা করলেন, আমি চলে গেলাম। ঠিক আছে, পরে ডক্টরের রুমে নিয়ে যাওয়া হলো গাইনিকোলজিস্ট। উনি বসতে বললেন। উনি পার্সোনালি আমাদের চিনতেন, কারণ আমার দোলা ভাই ওইখানকার স্টাফ। সো বললো, পিচ্চি তুমি কেমন আছো? আমি কই ম্যাম এরকম অবস্থা। তো উনি আমাকে জাস্ট চেক আপ করলেন। চেক আপ করে বললেন, বলে তোমার জামাইকে ভেতরে ডাকো। কি করে? আমি কই আপনাদের এখানকার স্টাফ। বলছে তাই, কি করে সে? আমি বললাম যে সে বিটিএস ডক্টর। ভিতরে ডাকো তাকে। তাকে ডেকে আনা হলো, তাকে বসিয়ে তখন বলা হলো যে এই ছেলে, এই পিচ্চির মেয়েটার সাথে কি করেছো? সে তো অনেক অসুস্থ, তুমি অ্যাটলিস্ট 15 দিন বাসায় আসবেন। তারপর আমাকে ডাক্তার 15 দিনের রেস্ট দিয়েছেন। তো 15 দিন উনি আসতে পারবেন না। ঠিক 15 দিন পরে উনি আমাদের বাসায় আসছেন। তো ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়েছে, তারা অনুষ্ঠানটা করবে যখন উনি এখান থেকে চলে যাবেন। মেবি 1 বছর পরে উঠাই নেওয়া হবে, এগুলো যেটা বলে ফ্যামিলি মেম্বারদের মধ্যে কথা হয়েছে। তো তখন আমার জামাই বলল যে ঠিক আছে, 1 বছর পরে উঠাই নেবে, ততদিনে আমি তো এখানে থাকবো, আমার ইন্টার্নশিপ 1 বছরের এখানে থাকবে। তো আমি মাঝে মধ্যে আসবো। উনি হোস্টেলে থাকতেন এবং মাঝে মধ্যে আমাদের বাসায় আসতেন। আমার বাবা একটা রুম তার জন্য দিয়ে দেন, বরাদ্দ করা হয় আমাদের বাসায়। দোতলাতে পুরো একটা রুম আমাদের জন্য ছেড়ে দেওয়া হয়। সেখানে অল ফার্নিচার দেওয়া হয়েছে যাতে তার কোনো সমস্যা নয়। টেলিভিশন থেকে শুরু করে সবকিছু ওয়েল ফার্নিশড করে দেওয়া হয়েছে, কারণ সে এসে কমফর্ট ফিল করে। কিন্তু উনি যখন 15 দিন পরে আসলেন, মানে আমি ভাবছিলাম হয়তোবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রেম ভালোবাসা নামক অনেক কিছু হয়, যেগুলো মুভিতে দেখি, অথবা আমার দোলা। তখন আপনি এক্সপেক্ট করে যাচ্ছেন। আপনাদের বয়সের গ্যাপ কতখানি ছিল? উনি 78, আপনি 84, সো ইটস লাইক 6 ইয়ার্স পারফেক্টলি। তারপর উনি ঠিক 15 দিন পরে যখন আসলেন, তখন হয়তোবা আমি এক্সপেকটেশন আমার ছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যেমন হাসি মজাক, আনন্দ ফুর্তি, গিফট দেওয়া নেওয়া, এরকম কিছু আহ্লাদ মুহূর্ত কিছু কাটাবো। উনি তখনও এসে নীরব খামোশ। তো উনি আসলে নর্মালি থাকলাম, যেভাবে চলতেছে। প্রায় 1 মাস হয়ে গেছে আমাদের রিলেশনের, হাজব্যান্ড ওয়াইফের রিলেশন। উনি আসেন যান। আমার ভিতরে মেবি ধীরে ধীরে এক্সপেকটেশন অ্যান্ড ফ্রাস্ট্রেশন দুইটা গ্রো করতেছে। মানে আমি কিছু মিলাতে পাচ্ছি না, আর কিছু মিলিয়ে পাচ্ছি না। তো সব মিলিয়ে আমার ভিতরে অনেক বেশি হাহাকার শুরু হয়ে গেল। কেন? মানে অনেক প্রশ্নবোধক চিহ্ন। হোয়াই এটা কেন হচ্ছে? এখন আমার পুরো লাইফটা এখন ওকে ঘিরে। এখন এডুকেশন এক সাইডে চলতেছে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার চলতেছে, বাট এই যে সময়টার মধ্যে সে আমার লাইফে আসছে, তার লাইফটাও আমি তার সঙ্গে কাটাচ্ছি। আপনি কি অনার্স করছিলেন তখন? কোন সাবজেক্টে? এটা হচ্ছে জুওলজি। কোথায় পড়ছিলেন? এটা রাজশাহী কলেজে। ওকে। এইভাবে আমার পড়াশোনা চলছে, তার সঙ্গে আমার রিলেশনশিপও চলছে। আমি কলেজও করতেছি, বাসাও মেনটেন করতেছি।
তো তারপরে আমার বান্ধবীরা জিজ্ঞাসা করতো কেমন চলতেছে বলো, আমি কই হ্যাঁ উনি সুন্দর এই সেই। তখন তো এখন সেলফি হয়েছে, তখন সেলফি নামক কই দেখি তো তোমার জামাইয়ের ছবি। তো ওনার ছবি যখন একটা মানে ফটোগ্রাফি একটা ছবি ছিল সেটা বের করে দেখাইছি, বলছে একদম শাহরুখ খানের মতো দেখতে, চুলের স্টাইল মানে সৌন্দর্য অনেক সুন্দর তোমার জামাই, একদম তো দেখে মনে হচ্ছে চাচা তো ভাই বোন, মানে আমার ফেস আর তার ফেস, অবশ্য তার ফেস অনেক সুন্দর বাট একটা চোখ বড় বড় মানে কানেকশনটা থাকে। তো আমাদের দুইজনের চোখ, ওরটা মেবি আরো বেশি বড়, নাকটা অনেক বেশি সুন্দর, সে অনেক ফর্সা, যাই হোক সে অনেক সুন্দর। তো অনেকটা ফেসের মিল থাকতো। সে বলছে যে একদম তোমার কাজিনের মতো, যেটা কি তোমার রিলেটিভ? আমি বলছি যে না এটা রিলেটিভ না, সে ঢাকার মানুষ, আমি রাজশাহীর মেয়ে। তো যাই হোক এভাবে চলতে চলতে একটা মাস বের হয়ে গেছে। আমার দোলা ভাই জানতে পারছেন আমার বোনের মাধ্যমে, আমার বোন আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন কি, কিছু পার্সোনাল মুহূর্ত বোনদের সাথে চাচি ফুপুদের সাথে শেয়ার করা যায়। তো আমার বোন জিজ্ঞাসা করছে কি কি ব্যাপার কেমন কি। তো আমি অনেক কিছু বলছি। তখন আমার বোন এসে আমাকে বললো যে তোমাদের রিলেশনটা বিল্ড করতে হলে তোমাদের মধ্যে মোহাব্বত দরকার, তো দুইজনের মধ্যে ইন্টিমেসি দরকার, দুইজন দুইজনকে সময় দাও। তো এইভাবে সময় দাও, ও তো সময় দাও বোঝে না। তো আমার দোলাভাই একদিন তাকে ডাকছে বাসায়, ডেকে বলছে যে তোমরা দুজনে রেডি হও। আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দোলাভাই বললো তোমাকে রেডি হতে, তুমি রেডি হও। বলছে কেন, কোথায় যাব, কি কি ব্যাপার? আমি বলতেছি দোলাভাই কোথাও নিয়ে যাবেন আমাদের, মনে হয় কোথাও বেড়াতে। কোন জায়গায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে, উনি অনেক মানে প্রশ্ন করতেছেন, তার প্রশ্ন শেষ নেই। আমি বলতেছি উনি রেডি হইতে বলছেন, আমি রেডি হচ্ছি, তুমিও রেডি হও, পরে গিয়ে দেখবো। উনি আমাকে বলেন নাই কোথায় নিয়ে যাবেন, তো তুমি রেডি হও। তো উনি রেডি হয়েছেন, হওয়ার পরে আমার দোলাভাই আমাদের দুইজনকে জাস্ট কিছুটা সময় আমাদের দুইজনকে বোঝার জন্য দেওয়ার জন্য আমাদের নদীর ধার আছে যেখানে সবাই ঘুরতে যায়, তেমন একটা ভালো প্লেসে একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। ওইখানে ফুচকা চটপটি সবাই খাচ্ছে, গল্প করছে, কাপল বসে বসে হাত ধরতেছে, মানে যেটা অ্যাজ ইউজুয়াল হয়। তো এখানে নিয়ে গেছে এবং বলতেছে যে দেখো তোমরা এই জায়গায় বসো, আমরা ওইদিকে গেলাম। আমার বন্ধুওয়ালা ভাই চলে গেলেন আর এক সাইডে, আমাদের এক জায়গায় দিয়ে গেলেন। উনি পাশে বসে আছেন, আমি পাশে বসে আছি, বাট উনি আমার সাথে কোনো রকমের কোনো কথা বলতেছেন না, খামোশ। আমি ভাবতেছি হয়তো বা শাইনেস বা এটাই ন্যাচারাল, বা কথা বলতেছেন না কেন। আমার বন্ধুরা ভাই মেবি দূরে থেকে ফলো করতেছিলেন যে আমাদের মধ্যে কোনো কথাবার্তা হচ্ছে না। আমি তাকে কিছু জিজ্ঞাসা করলে উনি হয়তো বা হ্যাঁ অথবা না অথবা মাথা নড়িয়ে উত্তরটা রিপ্লাই করতেছেন। তো এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পরে আমার পুরো টোটাল মুহূর্তটা আমার একদম খারাপ লাগতেছিল যে আমরা আসলাম দুইজন হাজব্যান্ড ওয়াইফ, বাট আমরা প্রেমিক প্রেমিকার মতো হাসি, একটু লাউডলি হাসা, জলিনেস বা আনন্দ করতেছে কথা বল। আমিও চুপচাপ বসে রয়েছি, সেও চুপচাপ বসে রয়েছে, সেও সোজা দেখে আমিও সোজা দেখি। আমাদের দুজনের মধ্যে সেই জিনিসটা একদমই মানে আমার ভেতর থেকে ফিল হচ্ছে না। কারণ উনি আমার সাথে সেভাবে আসতেছেন না, আমি ওনাকে পাচ্ছি না সেভাবে। আমার ভিতরে আরো বেশি খারাপ লাগতেছে, কি করব আল্লাহ কেন এরকম হচ্ছে। চলে আসলাম, ব্যাগ বাসায় আসলাম। রাতে উনি নিয়ে ফার্স্ট ওই দিন রাত্রে, আমাদের বিয়ের 1 মাস পরে ফার্স্ট ওই দিন রাতে উনি আমার সাথে কিছু কথা কাটাকাটি করে। কেন তোমার ভাই আমাকে, তোমার দোলা ভাই আমাকে নিয়ে গেল, কেন নিয়ে গেল? ওকে, উনি এটা ঠিক মতো নেন নাই। তুমি আমার ওয়াইফ, তোমার সঙ্গে আমি তো ঘরে সময় কাটাইতে পারি, তোমাকে নিয়ে বাইরে যাওয়ার কি আছে? তোমাকে বোঝার জন্য আমাকে বাইরে নিয়ে কেন যাইতে হবে? ওনার এই কথাটার অ্যাকচুয়ালি অ্যান্সার আমার কাছে ছিল না। মানে আমি বলতে গেলে একটা ডাক্তার মানুষের সাথে কথা বলবো, আমি নর্মাল লাইনে পড়ি, আর আমাদের বংশের ফার্স্ট ডাক্তার জামাই যাকে বলা হয়, ঢাকার ছেলে জামাই, তার সে একটা ভালো ফ্যামিলি বিলং করে, তার ফ্যামিলিতে সবাই ডাক্তার, সবাই ইঞ্জিনিয়ার, সবাই হাই কোয়ালিফাইড। তো আমি তার সাথে তর্ক কখনোই করবো না, আমি একদম চুপচাপ ছিলাম। আমি ভাবছি ঠিকই তো, আমার জামাই তো ঠিকই বলছে, এটা বাইরে নেওয়ার কি আছে, ঘরেই তো আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ, তো থাকি না কেন। আসলে মনে হয় দুলাভাই এটা ভুল কাজ করছে। উনি আমাকে যেটা বুঝাইতেন ঠিক আমি সেভাবে ঘুরে যেতাম, বুঝতাম। তো বুঝের জায়গাটা আমাকে সে ফিল আপ করে দিল। আমি বুঝলাম ঠিকই তো, মেবি সপ্তাহে উনি 2 দিন আসতেন আর বাকি দিন আসতেন না, অথবা 3 দিন আসতেন বাকি দিন আসতেন না। কারণ বাকি দিনগুলো আমি কেমন যেন অবুঝের মতো হয়ে গেলাম। সেই তো আমার হাজব্যান্ড, সেই তো আমার প্রেমিক, সে আমার পুরুষ, সে আমার জীবনের ফার্স্ট পুরুষ, সে কেন আসছে না? সে হুট করে আসে, হয়তো বা দেখা যাচ্ছে রাত 11টা বেজে গেছে, শুয়ে পড়েছি, আমি কাঁদতেছি, কাঁদতে 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 আমার বিছানাটা পুরো ভিজে গেছে, বালিশটা ভিজে গেছে, উনি আসছেন। আর আমি এখানে বলে রাখি, আমাদের বাসার যখন উনি আসতেন না, তখন আমি আমার মা বাবার সাথে নিচতলায় আমার রুমে আমি থাকতাম, আর উনি আসলে তখন দোতলায় উঠে যাইতাম। মানে আমি কেমন জানি একটা ঘোরের মধ্যে দিন কাটাচ্ছিলাম। কেন আসো নাই,
এই কথাটা মানে ওভাবে বলার মতো রুডলি বলার মতো সাহস ছিল না, ওভাবে পরিস্থিতি ছিল না। বলতাম যে কালকে আসলেও তো পারতা, আমি তো রান্না করছিলাম। মানে এখন উনি ওনার অবর্তমানে আমার যে ভিতরে রাগ, জিদ, প্রশ্ন, অস্থিরতা, হতাশা, পেরেশানি থাকতো, ওনাকে দেখলেই যেন কেমন যেন ঠান্ডা হয়ে যেতাম, একদম রিল্যাক্স। তার সামনে একদম গলার স্বর আস্তে করে, আসলেই তো পারতাম। কেমন যেন একটা চাপা অভিমান, সে আমাকে বুঝুক যে আমি অভিমান করছি, আমি রাগ করছি, আমার খারাপ লাগছে, এটা কেমন আমি প্রকাশ করতে পারতাম না। আমার প্রকাশ ভঙ্গিমা ভালো ছিল না, হয়তো এটা শিখি নাই। না, এটাই পারফেক্ট ছিল ইনফ্যাক্ট। কারণ আমি বলবো যে প্রথম পর্যায়ে আসলে রাগটা খুব অ্যারোগেন্টলি না দেখানোটাই বেটার। আর হয়তো এটা ধীরে 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 সেটা লাউড হবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ। তবে এটা ঠিক যে ওই একটা কথা আছে আমাদের ওই ম্যানেজমেন্টে বলে, এটা গুড ম্যানেজাররা হচ্ছে অলওয়েজ ফায়ারটা না দেখে ফায়ারটাকে স্মেল করে, যে না আগুন লাগতে পারে এখানে, তখনই আগুন নেভানোর চেষ্টা করে। এরা হচ্ছে গুড ম্যানেজার, যেটাকে সহজ ভাষায় বলা হয়। তো আমি জানি না আপনার হাজবেন্ডের ক্ষেত্রে কি হয়েছে, কারণ সংসারও তো একটা ম্যানেজমেন্ট সামহাও। জি। তারপর মানে হুট করেই যেহেতু শেষের দিক দিয়ে আমাদের বিয়ে হয়েছে, 1 বছর কেটে গেল, 1 বছর মানে কয়েক মাস আমাদের কাছে। তারপর থেকে আমি নেক্সট ইয়ার মানে 2005 থেকে শুরু করলাম গোনা, যে জানুয়ারি থেকে শুরু হয়েছে। তাদের মানে কলেজ থেকে, রাজশাহী মেডিকেল কলেজ থেকে প্রতি বছরে একটা পিকনিক হয় ডক্টরদের জন্য। তো ওইখানে তার অনেক ফ্রেন্ড সার্কেল, বান্ধবীরা, ছেলে মেয়ে সবাই যাবে। তো এখানে অ্যালাউ ছিল যারা ম্যারিড তারা তাদের ওয়াইফকে নিয়ে আসতে পারে, বা যাদের বাচ্চা কাচ্চা আছে তারা তাদের ছেলে মেয়েদের নিয়ে আসতে পারবে। উনি যখন এসে বললেন যে এখানে আমাদের পিকনিকের অনুষ্ঠানটা হবে, সবাই দূরে যাবে, সরকার থেকে একটা বাস দিয়েছে, সবাই যাবে, আমারও ভালো লাগছে যে তাহলে আমিও যাব, ডাক্তার ওয়াইফ হিসেবে দেখা হবে, সবার সাথে কথা হবে। তো উনি আমাকে বললেন না আমি যাব না। আমি বলছি কেন, আমি তো অলরেডি ড্রেস সিলেক্ট করছি যে যাব একটা, তুমি তো বলছো হবে। বলতেছেন যে হবে বলেছি, কিন্তু তোমাকে নিয়ে যাব এটা তো বলি নাই। আমি বলছি যে এটা কি হইলো, নিয়ে যাবে না? আমি বলছি যে নিয়ে যাবা না? বলছে যে তাহলে আমিও যাব না। ওকে কেন, চলো একসাথে যাই। আমি তো বলি নাই তুমি যেও না, একসাথে যাই, দেখা হবে। কই না, ডাক্তারদের মাঝে আমি বিয়ে করেছি, তুমি তো নন মেডিকেল, তো সবাই জিজ্ঞাসা করলে অনেক সময় থাক, ওরা হাসাহাসি করবে, কি দরকার। আমি কই তুমি তাহলে কি দেখে পছন্দ করে রেখে, তাহলে তোমার তো উচিত হয়নি বিয়ে করা। এটা নর্মালি বলতেছি। সে বলতেছে যে বিয়ে করছি, আমার ভাল লাগছে, তোমার চেহারা দেখে আমার ভাল লাগছে। আর আমার মনে হয়েছে, উনি তখন বলেই দিলেন যে আমার মনে হয়েছে আমি অনেক কিছু পাবো এই ফ্যামিলি থেকে, আমি হেল্প পাবো। তখন আমি তাকে জিজ্ঞাসা করে ফেললাম কেমন হেল্প। তারপর উনি হেল্প চাইছিলেন। তো আমি তখন ওনাকে বললাম যে 40 কেমন হেল্প। তো উনি বললেন যে দেখো, আমি তো আমার বাবা, তার বাবা আরেক জায়গায় বিয়ে করছিলেন, তার বাবার অন্য জায়গায় সংসার ছিল। তো ওনারা অ্যাকচুয়ালি চাচাদের হেল্পে, চাচাদের বাসাতে পড়াশোনা করে এত দূর আগাইছে। তারা সবাই ওয়েল এডুকেটেড, সবাই ইঞ্জিনিয়ার, সবাই ডক্টর। তো উনি বললেন যে অনেক হেল্প নিয়ে বড় হয়েছে। আমার মায়ের স্বপ্ন ছিল যে আমাকে একটা বড় ক্লিনিক করে দিবে, আর আমি আমাদের বাসাটা অনেক বড় করব। তো ঢাকাতে স্থায়ী তাদের জমি জমা আছে, সেখানে তাদের বাসা। তো উনি বললেন যে আমাকে হেল্প করতে হবে। তো আমার একটু ভয় লাগতেছে, হেল্প মানে এটা যৌতুক চাচ্ছে মেবি। তো আমি বলতেছি যে এটাকে তুমি যৌতুক চাচ্ছ? বলছে না না, এটা যৌতুক কেন হবে, হেল্প মানে তোমার হেল্প চাচ্ছি। আমি কেমন হেল্প? বলছে তুমি আমাকে সাপোর্ট করবা। আমি তোমার ওয়াইফ, অবশ্যই সব রকমের সাপোর্ট তুমি আমার কাছ থেকে পাবা। তখন বলছে যে আমাকে আর্থিক সাহায্য করতে হবে। উনি কথাটা এইভাবে ভদ্রভাবে বলছেন। উনি বলছেন আমাকে একটু আর্থিক সাহায্য করতে হবে। আমি কই ঠিক আছে, তুমি বাবার সাথে কথা বলো, আমার আব্বাকে বলিও। তুমি বলতে পারবা না? আমি কই যে আমি কি বলবো, এলোমেলো হয়ে যাবে, হয়তো আমি তাদের বুঝিয়ে বলতে পারবো না। তো তোমার কথাটা বড়দের সাথে তুমি সেভাবে, তুমি একজন শিক্ষিত মানুষ, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবা। তো এই কথাটা যখন বললাম, তখন উনি বললো যে ঠিক আছে, সময় হোক, আমি চলে যাওয়ার আগে তোমার বাবা মায়ের সাথে বসবো। মানে ওনার ট্রেনিং শেষ হয়ে গেল, উনি যেদিন চলে যাবেন তখন বলবেন। তো 2005 ওনার অগস্টে ট্রেনিং শেষ, তো উনি চলে আসবেন ঢাকায়। তারপরে আমাদের উঠায় নেওয়া যা হবে হবে। ইন দ্য মিন টাইম ওর ফ্যামিলি থেকে কেউ আসেনি আপনাদের এখানে আপনাকে দেখতে, বা কেউ করতে আসেনি? না, তাদের যেহেতু বাবা ছিল না, তো পরবর্তীতে ধীরে ধীরে বুঝলাম যে এটাই নর্মাল, তাদের ফ্যামিলিতে এটাই নর্মাল। কারণ মায়ের তেমন একটা অবস্থান তাদের জীবনে এটাই আছে যে তার মা মানে ধর্মীয় অনুশাসন অনেক পালন করেন, একদম 24 ঘন্টায় নামাজে আমার শাশুড়ি বসে থাকেন, কোরআন, নামাজ, খতম এইসব নিয়েই উনি অনেক ব্যস্ত। দারুণ মজার ব্যাপার যে আমার শ্বশুর যে সময় বিয়ে করেন, উনি ইঞ্জিনিয়ার ছিলেন খুলনাতে। তো যখন ওনারা সরকারি কোয়ার্টার থাকতেন, তখনই আমার ননাস প্রেম করে আমার এই নন্দায়ের সাথে বিয়েটা হয়েছে ভেগে। যে সময় আমার শ্বশুর বিয়ে করেছেন, সেই সময় আমার ননাসও বিয়ে করেছেন। তো এত কিছুর পর এখন হুজুর যা হোক হয়ে গেছেন হুজুর, ওকে ঠিক আছে, নো প্রবলেম, মানুষ চেঞ্জ হয়। তো ওনার একটু আপত্তি ছিল যে মিঠু কেন একা একাই মেয়ে দেখে
বিয়েটা করলো। আমাকে জামাই হিসেবে, আমি তো বংশের হেড, আমাকে নিয়ে আসা কেন হলো না? উনি মনক্ষুণ্ণ, উনি রাগ, উনি কথা বলবেন না। আর উনি যদি আমার জামাইয়ের সাথে কথা না বলেন তাহলে আমার শাশুড়িও মানে একটু সহজভাবে আমাকে মেনে নেবেন না। তারপরে এভাবে তার ফ্যামিলি থেকে মানে একটু দলাদলি চলতেছে যে তারা আসবে কি আসবে না, নিবে কি নিবে না। তো আমার জামাই চলে যাওয়ার প্রস্তুতি চলতেছিল, মানে একটা মাস, যে শেষের মাসটা চলতে চলতে মানে সে সবকিছু গুছাচ্ছে, সে তার ক্লিনিকে কাজ করতেছে, এখান থেকে যে টাকাটা আসে আমাকে বলছে যে দেখো এখন তো তোমার কাছে বেশি আসতে পারবো না, আমি একটু ক্লিনিকে সময় দিই, কারণ এখান থেকে সার্টিফিকেট পাবো এবং বেশ কিছু টাকা পাবো, এই টাকাটা দিয়ে বাসায় নিয়ে যাবো। সে অলমোস্ট সে 1.5 লাখের মতো সব মিলিয়ে তার টাকা সে গুছাইছে। তো আমার হাজবেন্ড বললো যে আমি কিছু টাকা ইনকাম করতেছি, তো এটা বাসায় নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে নিয়ে যাও, সমস্যা নেই। কিন্তু পরবর্তীতে হুট করেই জানলাম যে শেষের একটা মাসটা তো অনেক কিছু জানতে পারছি। হুট করে যখন সে আমার বাসাতে আসতো সপ্তাহে 1 দিন বা 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য, অথবা ওভারনাইট, তো যদি কখনো দুপুরে আসতো কিছুক্ষণ থেকে বৈকাল বেলায় চলে যেত, তখন সে আমার সঙ্গে আছে। এই সময়তে কল আসে বারবার, তার কিন্তু মোবাইল আছে, কল আসে। আমি আগে বলছি আমার মোবাইল ছিল না, কল আসে। তো উনি কল কেটে দেন। আমি তখন বলতাম যে কল রিসিভ করো, তো হয়তো তোমার কোনো ফ্রেন্ড বলছে হ্যাঁ ডক্টর রেমন নামে বা অন্য কোনো ডক্টরের নাম দিয়ে সেভ করা আছে। তো উনি কেটে দিতেন, আমি বুঝতাম না। আমি তো মনে করি হ্যাঁ ফ্রেন্ড সার্কেল, ডাক্তার মানুষ থাকতেই পারে, ডাকতেছে। উনি কাটতে এক সময় পুরো মোবাইল বন্ধ করে দেয়। আমি বলি যে তোমার ফ্রেন্ড ফোন করতেছে, কেটে দিচ্ছ বা সাইলেন্ট করে রাখো, কিন্তু ফোন বন্ধ করে দিলে অনেক পেশেন্ট তো ফোন দিবে তোমাকে এখন ডিউটির সময়, থাক বাদ দাও। তো আমার ভিতর থেকে কেমন যেন বলে না, মেয়েদের একটু সিক্স সেন্স একটু বেশি থাকে, এটা থাকে। তো আমার কেমন জানি খটকা লাগতো। আমি দেখতেছি, আমি সন্দেহ করি না, কিন্তু বলতেছি সন্দেহ করি না, কিন্তু কেমন জানি খটকা লাগতেছে তার অ্যাটিটিউডে। সে কেটে দিচ্ছে, মোবাইল বন্ধ করে দিচ্ছে, তার ফ্রেন্ডরা তো ফোন করে আমার সামনে রিসিভ করে। তো সে যখন ওয়াশরুমে বা বাইরে কোথাও একটু কিছু সময় জন্য যাইতো, এটা চোরামি বলতে হয়, এটা অভদ্রতা বলতে হয়, কিন্তু আমি সেই অভদ্রতা করেছি। তার মোবাইলটা অন করে, এটা জানি না ওয়াইফরা করে কিনা, সেটা ফার্স্ট আমার ছিল যে তার নাম্বার চুরি করা যাকে বলে, তার সেই নাম্বারগুলো আমি চুরি করছি। ডায়াল নাম্বার বা রিসিভ অত ভালো করে বুঝি না মোবাইল চালানো। তারপরে তার ডায়াল আর রিসিভ এরকম নাম্বারগুলো একটু টুকে নিয়ে তাড়াতাড়ি আবার মোবাইল বন্ধ করে রেখে দিয়েছি। এই অন্যায়টা করছি, কিন্তু করাটা আমার মানে আমার জন্য সুখকর হয় নাই। হয়তো অনেক কিছু না জানাই বেটার আমার জন্য ছিল। তো আমি তখন সেই নাম্বারটুকে নিয়ে বললাম যে মোবাইল নেই, সো এটা বাইরে গিয়ে, আগে দোকান এখনো আছে কিন্তু এখন সেটা নেই, বাইরে দোকানে গিয়ে, মোবাইলের দোকানে গিয়ে টাকা দিয়ে মোবাইল নিয়ে কথা বলতে হইতো। তো এখন আর মনে হয় সেটা হয় না। তো আমি দোকানে গেছি, মাকে বলছি মা কিছুক্ষণের সময়ের জন্য বাইরে থেকে আসতেছি। আমি বাইরে গিয়ে টাকা দিয়ে মোবাইলে দোকানে গিয়ে তখন নাম্বার ডায়াল করে, যখনই নাম্বার ডায়াল করছি ওই পার্ট থেকে আমার কাছে একটা আওয়াজ আসে মেয়ের। তখন আমি হয়ে গেছি, ডাক্তার রেমন মেয়ে। তারপর আমি বলছি হ্যালো আপু, আসসালামু আলাইকুম। তখন বলছে ওয়ালাইকুম আসসালাম। জি আপু আপনি, আমি একটা মানে অন্য একটা নাম বলছে, আপু আপনি এই না? বলছে না আমি রেনু। আপু আপনি জায়গাটা কোথায় ছিল আপু? আপনি না বলছিলেন আমাকে ফোনে, আমি ভুলে গেছি। আমি জাস্ট বানিয়ে আন্দাজেই কথা বলতেছি তার সাথে, মেয়ে মানুষ কথা বলাই যায়। আপু আপনার এখানে আসতে চাইছিলাম, আপনি ঠিকানাটা যে কি বলছিলেন আমি ভুলে গেছি, আপু আরেকবার বলবেন? কেন ভার্সিটি এত নম্বর হল, সে যাক হলের নাম বলছে। আমি তখন ঠাস করে ফোনটা, তার নামটা শুনে, তার প্লেসটা শুনে, আমি লোকেশন শুনে আমি কেটে দিয়েছি। তখন আমি পুরা হয়ে গেলাম যে আমার হাজব্যান্ডের হয়তোবা কোনো মেয়ে বান্ধবী আছে, এবং সেটা বান্ধবীর চাইতে একটু বেশি। সে ডক্টর রেমন না, সে একটা রাজশাহী ভার্সিটিতে পড়া, একটা ম্যাথের সাবজেক্টে পড়া একটা মেয়ে বান্ধবী। তো তার সাথে অ্যাজ ইউজুয়াল থাকবে মেডিকেল স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব, এভাবে একটা মানে ভার্সিটির মেয়ের সাথে নিশ্চয়ই এটা রিলেশনশিপটা অনেক গাঢ়। আর সে যেহেতু নামটা চেঞ্জ করে রাখছে, আমার খুব খারাপ লাগছে। আমি ওনার ক্লিনিকের সাথে চলে গেলাম, বাসায় ফেরত না এসে আমি সেই বাইরে থেকে, দোকান থেকে আমি তার ক্লিনিকে চলে গেছি। গিয়ে হুট করে আমাকে দেখে সে শকড হয়ে যায়, তুমি এখানে আমাকে ফোন দিয়ে আসলা না, কেন আসছো, কি ব্যাপার? আমি কই তোমার সাথে একটু কথা আছে। বসো, বসায় রাখছে আমাকে। তারপরে তার অনেক পেশেন্ট ছিল, সে একটার পর একটা রোগী দেখতেছে। আমি বসে রয়েছি, বসে থাকতে অলমোস্ট 2 ঘন্টার মতো হয়ে গেছে, অনেক রাত হয়ে যাচ্ছে। আমি সন্ধ্যা 7টাতে গেছি, 2 ঘন্টা হয়ে গেছে। আমি বলছি যে এখন পর্যন্ত সে আসে না, সময় দেন। আমি তো তাকে বাসায় নিয়ে গিয়ে তার সাথে আমি কথা বলতে পারবো না, কারণ হয়তোবা এই সাবজেক্টে কথা বলতে লাগলে আমার মা বাবা কিছু জানতে পারবেন, এটা ঠিক হবে না, শুভকর হবে না। তো আমি তার জন্য ওয়েট করতেছি যে সে আসবে, আমার সাথে কথা বলবে, হয়তোবা সে কিছু বুঝতে পারছে। আমি কিভাবে কথাটা উঠাবো আমি নিজেও বুঝতেছি না। পরে উনি আসছেন, ওনাকে আমি বললাম যে রেনু নামের কাউকে কি চেনো? রেনুকে তুমি রেমন নাম দিয়ে সেভ করছো? এই সেই রেমন, ডক্টর রেমন? তখন সে বলতেছে যে এই কথা এখানে বলার জন্য তুমি আসছো, এটা তো তুমি বাসায় আমাকে জিজ্ঞেস করতে পারতা।
আমি বলতেছি যে আমি তো শিওর ছিলাম না যে তুমি বাসায় যাবা কিনা। আমার খারাপ লাগতেছে, আমি টোটালি কাঁদতেছি, অথচ সে আমাকে এমন ভাষায়, মানে কড়া ভাষায় সে আমাকে কথাটা বলতেছে। চার্জ করা শুরু করেছে। হ্যাঁ, হ্যাঁ, যেন আমি একটা অপরাধ করছি, আমি একটা মেয়ে মানুষ হয়ে কেন ঘরের বউ হয়ে ক্লিনিকে আসলাম, আমি অন্যায় করলাম। মানে তখন আমারও মনে হচ্ছে যে ঠিকই তো, আমার মনে হয় বাসায় থাকা উচিত ছিল। তো আমার ভিতরে এত অস্থিরতা শুরু হয়ে গেছে যে প্রেমিকা, মানে এটা আমার কাছে শখ, প্রেমিকা আছে আবার মিথ্যা কথা বলতেছে। বাসায় চলে গেলাম, আমি বললাম যে তুমি তাহলে চলে আসো, বাসায় আমরা কথা বলবো। আমি বাসায় গিয়ে ওয়েট করতেছি, উনি রাতে আসছেন, খাওয়া দাওয়া হয়েছে, সবকিছু হয়েছে। পরে আমি কান্নাকাটি করতেছি, মানে ওনাকে বলতে পারছি না, কান্নাকাটি করতেছে যে তুমি আমাকে এভাবে ধোকা কেন দিতেছো, কে মেয়েটা, তুমি আমাকে বলো। তখন সে বলতেছে এত কান্নার কি আছে, সে আমার এক্স লাভার। আমি তখন আমি কই যে তাহলে আগে কেন আমাকে বলো নাই। তখন বলতেছে শুনবা, এসব কথা শুনতে হয়, যে বলো, সমস্যা নেই, সব বলো, আমি শুনবো। তখন সে ওই রাতে, সারাটা রাত আমার মনে আছে যে ভোর একদম 6টা বেজে গেল, সূর্য উঠে গেল, সবকিছু হয়ে গেল, কিন্তু তার কথা শেষ হইলো না। আমি সারাটা রাত জেগে তার কথা শুনতেছি, সবকিছু বললো সে। সবকিছু বললো। একটা ওয়াইফ হিসেবে মানে মানুষ অনেক রিয়াক্ট করে যে হ্যাঁ কেন আগে হয়নি। আমার মাথার মধ্যে কখনো আসে নাই যে তার প্রেমিকা থাকতে পারে, কি তার একটা লাভার থাকতে পারে, বা এত কিছু হইতে পারে। সে আমাকে সারা রাত বললো তার কয়টা প্রেমিকা ছিল, কিভাবে তার আসছে। সে যখন তার চাচার বাসায় ছিল তখন প্রেমিকা ছিল, যখন সে এখানে অ্যাডমিশন নেয় তখন একটা যে ফার্স্ট গার্ল ছিলেন মেডিকেলের, ওনার সঙ্গে থাকতো, তার প্রেমিকা ছিল, কিন্তু মেয়েরা বিয়ে করতে রাজি হয় নাই। এভাবে সে এক নাগাড়ে অনেক কথা সে বলে গেল। আর একটা মেয়ে ছিল, নাম ছিল অ্যানি, ডাক্তার মেয়ে, সে তার জন্য পাগল ছিল, সে তাকে ভালোবাসতো না, সে আর এক মেয়েকে ভালোবাসতো, তাকে পাত্তা দিত না। এই মেয়ের সাথে তার অনেক ইন্টিমেসি এত বেশি ছিল যে অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফ পর্যন্ত চলে গেছিল। তো ওই মেয়েটা আবার রাজশাহীর স্থানীয় ছিল, তার বাড়ি আবার ছিল আমাদের বাসা থেকে অল্প কিছু দূরে। তো এই সব অনেক কিছু মিলে সে যখন বলতে থাকলো, তারপরে আমাকে বিয়ে করার আসল ঘটনা তার মুখ দিয়ে বের হয়ে আসলো। সে বলল যে আমি এই মেয়েটাকে, মানে তার ফার্স্ট যে ক্যাপ্টেন ছিল, মেয়েটাকে প্রেমের অফার দিয়েছিল, সে নাকচ করে দিয়েছে। পরে যে মেয়েটা আর একটা ডাক্তার মেয়ে ভালোবাসছে, সে আমার হাজবেন্ড আবার নাকচ করে দিয়েছে, কারণ সে সুন্দরী ছিল না। কিন্তু তার সাথে অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফের মতো রিলেশন এমনি হয়ে গেছিল। মেয়েটা একটু বেশি ছিল যে বিয়ে করবেই, আমিও ডাক্তার তুমিও ডাক্তার, কিন্তু আমার হাজব্যান্ড সুন্দরী খুঁজতেছিল। মানে এরকম মেয়ে যতই বান্ধবী হোক, এগুলো সব হয়েছে অ্যাজ ইউজুয়াল, বাট আমরা বিয়ে করব না। তারপরে যখন তার থার্ড মানে লাভ বলতে পারেন তার লাইফে, তো ভার্সিটির এই মেয়েটা, রেনু নামের মেয়েটার সাথে তার অনেক দূর। মেয়েটার হাজব্যান্ড ছিল আমেরিকায়, মেয়েটা এখানে থাকতো, সে ঝিনাইদহের মেয়ে, তো রাজশাহী তো কেউ চেনে না। দুজন মিলে এমন ভাবে ঘুরতো যেন হাজব্যান্ড ম্যারিড ছিল। হ্যাঁ, মেয়েটা ম্যারিড ছিল। আচ্ছা, আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে মেয়েটার সঙ্গে সম্পর্ক কি আপনার বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে। বিয়ের আগে থেকে সম্পর্ক? হ্যাঁ, আমি এই শেষের মাসে এগুলো জানতে পারছি, একটা মাসে। তো তারপরে বিয়ের আগে থেকে তার সাথে সম্পর্ক, এই মেয়েটার সাথে তার এতটা সম্পর্ক ছিল যে আমার হাজবেন্ড তার জন্য এতটা পাগল হয়ে গেছিল, বলছিল যে তুমি তোমার হাজবেন্ড আমেরিকায় আছে, তাকে তুমি ডাইভোর্স দিয়ে তুমি আমার সাথে বিয়ে করো। সে আনম্যারিড ছিল ওই মুহূর্তে, ওই এত বছর আগে তার এত মেন্টালিটি এমন ছিল যে সে একটা ডাইভোর্স মেয়েকেও বিয়ে করতে রাজি, মানে তার প্রেম এতটাই পাগল ছিল। আমি পরবর্তীতে যখন শুনলাম তখন আমার মনে হচ্ছিল পায়ের নিচে কিছু নেই, কারণ আমি এটা নিতে পারছিলাম না সেই মুহূর্তে যে তার প্রেমিকা ছিল। আমি কথাটা শুনে এত বেশি রিয়াক্ট করতে পারি না, যদিও বা অনেক কাঁদছি, কিন্তু কোনো রিয়াকশন দিতে পারি না, কি বাজে কথা বলতে বা গালি মন্দ দিতে। শুনে গেছি, বাস শোনা শেষ। একদিন এইসব ঘটনার পরে একদিন আমি যখন উনি চলে যাবেন, তো ওনার জন্য স্যুট কমপ্লিট বানানোর জন্য আমার বাবা যখন সবকিছু টাকা পয়সা দেয় ওনার চয়েসে সবকিছু কেনার জন্য, তারপরে উনি বলছে না দিতে হবে না। আমরা বলছি যে চলে যাওয়ার সময় তো এটা দিতে হয়। উনি নিবেন না। একটা গোল্ড, বিয়ের সময় তো একটা গোল্ড রিং দেওয়া হয়, চেন দেওয়া হয়, সেগুলো আমাকে ফেরত দিয়ে দিয়েছে। এবং তাকে একটা গোল্ড ওয়াচ দেওয়া হয়, যেটা আমার চাচা বাইরে থেকে আনছিলেন, তো সেটাও সে নেয় নাই, পরবে না, মানে গোল্ডেন ওয়াচ সে পরবে না হাতে। তো তাকে নিয়ে যখন টেলার্সে যাওয়া হয়, নিয়ে যাই আমি, তো তার ফ্রেন্ডের বাবা আমাকে দেখে বলছে, ও এটা সেই মেয়ে না, আমাদের বাসায় নিয়ে আইসো একে। মানে তার এর সাথে তখন আমার জামাই বলছে এটা আমার ওয়াইফ, তখন বলছে ও সেই মেয়ের সাথে তোমার বিয়ে হয়েছে, বাহ ভালো তো, সুন্দর তো, তোমাদের দুজনকে মানাইছে। তো উনি এই কথা বলে চলে গেছেন। আমি ওনাকে পরবর্তীতে বাসায় এসে আমার মাথার মধ্যে একটা কথাই ঘুরতেছে, উনি কোন বুঝতে মেয়ে পারছেন, আসলে? উনি বুঝতে পারছেন যে আমার এই কথাটা খটকা লাগছে, মানে আমি এতটা বোকা না যে এটা প্রশ্নটা রিটার্ন তাকে করব না। উনি একটু উসকুস করলেন বাইরে, পরে বাসায় এসে আমি তার কাছ থেকে করে জিজ্ঞাসা করলাম, উনি আমাকে তো আগে কখনো দেখেন নাই, বিয়ের আগে আমি তোমার সাথে কখনো ঘুরি নাই, কোন মেয়েকে বললো বুঝলাম না, তোমার কি কোনো ফ্রেন্ড, কোনো মানে তোমার মেডিকেল স্টুডেন্ট এরকম কেউ হবে? বলছে যে না, এটা রেনু।
আমি তখন আরেকটু পড়ে গেলাম, মাথার উপর বাজ, এটা কি বললো? মানে তার সঙ্গে সে এই জায়গাতেও আসছে এবং তার ফ্রেন্ডের বাবাও দেখছে। তখন আমি বলছি, তোমার ফ্রেন্ডের বাবাও সে মেয়েকে দেখছে, তুমি ফ্লাশ করছো এগুলো ফ্যামিলি মানে মানুষদের দেখাইছো? বলছে যে, হ্যাঁ, মেয়েটার সঙ্গে তো আমি ঢাকাতে অনেকবার গিয়েছি মেয়েটাকে বাসায় থুইতে, মানে তার চাচার বাসায় থুইতে মেয়েটাকে নিয়ে আমি অনেকবার ট্রেনে জার্নিও করছি, এখানে একটা বাসে। বিষয় একটু আমি ইন্টারাপ্ট করছি। একটা হচ্ছে যে সে আপনাকে সমস্ত কিছু বলে ব্যাপারটা কি অ্যাপোলজির পর্যায়ে নিয়ে গিয়েছিল যে না আমার জীবনে এগুলো ভুল, এখন যা আছে তুমি আমার সবকিছু, সো সামনের দিকে আমরা আগাই। এই ব্যাপারটা কিরকম ছিল নাকি জাস্ট আপনাকে বলার জন্যই বলা, কিন্তু সেগুলা সে খুব ডেসপারেটলি মুভ করতেছিল বিকজ হি ইজ এ ডক্টর? সে এগুলো আমাকে বলে যে অনুতপ্ত সেই জন্য বলা না, জাস্ট সে গর্ববোধ করতো এগুলো বলে। সো উনি গর্বভাবেই নর্মালি বলে যাচ্ছেন, আমি নর্মালি বোকার মতো বসে বসে শুনতেছি। তো আমি শুনে যাইতাম কথাগুলো। তারপরে কেমন লাগতো যে আসলে মেয়েটা খুব ভাগ্যবতী ছিল যে তাকেই ভালোবাসছে, আর অ্যাকচুয়ালি আমার সাথে বিয়েই করছে, ভালোবাসাটা মেবি আমার জন্য হয় নাই। তো ঠিক আছে, ওইখান থেকে আমি খামোশ হয়ে গেলাম। পরে উনি বিয়ের পরেও যে ওই মেয়ের সাথে দেখা করছে, এটা এই কথায় কথায় সে বলে ফেলছে যে আমার বিয়ের পরে মেয়েটা আমাকে বারবার ফোন দিতেছিল, আমি তার সাথে যোগাযোগ করতেছিলাম না, তখন মেয়েটা বুঝতে পারছে, তখন বলছে যে তোমার লাইফে কি কেউ কোনো নতুন মেয়ে আসছে? তখন আমি বলি যে হ্যাঁ, আমি বিয়ে করেছি। তখন মেয়েটা অনেক শকড হয়ে যায়। তখন আমার নাকি ছবি দেখাইছে, একটা ১ কপি ছবি দেখাইছে, দেখে বলছে এটা আমার ওয়াইফ। তখন সে মেয়েটা নাকি অনেক কান্না করেছে, তার সাথে দেখা করতে এসে অনেক কান্না করে পরে মেয়েটা চলে গেছে। এরপর থেকে নাকি মেয়েটা নিজে থেকে যোগাযোগ করতো না, বাট আই ডোন্ট নো সে যোগাযোগ করে কি করে না, কিন্তু বিয়ের পরে তারা যে দেখা করছে এটা আমার কাছে খুব অবাক লাগছে। আর একবার সে মানে বিয়ের কিছুদিন পরে যখন রোজা ছিল, তখন আমার হাজবেন্ড আমার কাছে অনুমতি চাচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে কিছু ফ্রেন্ড সার্কেলের সাথে রোজার ইফতারি করতে যাব, তুমি কি অ্যালাউ করতেছো? আমি বলছি যে হ্যাঁ, যাবো না কেন। আমি জানি নাই যে ভার্সিটিতে ইফতারি করতে মেয়েটার সঙ্গে গেছে বিয়ের পরেও। ওকে। যাই হোক, সেও বিয়ের পরেও রিলেশনশিপটা মেনটেন করে চলে গেছে। তো আমার কাছে মনে হয়েছে এটা বোধহয় নর্মাল, ডাক্তার মানুষ করছে করুক। তো আমার কাছে এটাই মনে হয়েছে নর্মাল ডাক্তার। ঠিক আছে, উনি যখন এরকম করলেন, শেষে যখন সবাই ফেয়ারওয়েল দিতে চাইলো, ফেয়ারওয়েল দেওয়ার পরে আমাকে নিয়ে যাওয়া হলো, আমাকে বললো, নিয়ে যাওয়া হয়নি, আমাকে বলছে যে তুমি অমুক রেস্টুরেন্টে চাইনিজে চলে আসবা। আমি গেলাম, রেডি টেডি হয়ে গেলাম, তার সমস্ত বন্ধুরা আসছে, বান্ধবীরা আসছে, সবাই বসে আছে, খাবার দেওয়া হয়েছে, সার্ভ হয়েছে। আমার হাজবেন্ড যে একটা, আপনারা সাধারণত দেখেন যে একটা হাজবেন্ড সবসময় তার ওয়াইফকে ফার্স্ট টাইম যখন তার ফ্রেন্ড সার্কেলের সাথে পরিচয় করে দেয়, ইন্টারাকশনটা এমন ভাবে হয় যে শি ইজ মাই ওয়াইফ অ্যান্ড শি ইজ খেয়ালি, কি সে এটা করে সেটা করে, এটা বলে। উনি এমন কিছুই বলেননি, বলছে আসো বসো এখানে। ওনারা জিজ্ঞেস করছে এটা ভাবি, ভাবির সাথে পরিচয় করায় দে। হ্যাঁ হ্যাঁ, এটা তোদের ভাবি। বাস হয়ে গেল। তারা আমাকে ফুল দিল, আমার হাতে অনেকগুলো ফুলে তোড়া ছিল। তারপরে সেখানে যখন খাওয়া দাওয়া শুরু করা হলো, আমাকে বসানো হয়েছিল মেয়েদের সাইডে, আর তারা বসছিল ছেলেদের সাইডে। খাবার যখন সবার প্লেটে দেওয়া হচ্ছিল, আমি একটু এমন যে মানে হুট করে কোনো খাবার নিজের পাতে তুলে নিতে পারি না, মানে কেমন হেজিটেশন আসে ভেতর থেকে, যদি কেউ তুলে দেয় তাহলে নেওয়ার সাহস করি। আমি একটু বসে আছি, ভাত প্লেটে ওরা সার্ভ করে গেছে, তো ছেলেগুলা মেয়েদেরকে খাবার তুলে দিচ্ছে। তারপরে আমি দেখলাম যে আমার হাজবেন্ড তার যে রাজশাহীতে এসেই যে তার ফার্স্ট মানে গার্ল ছিল, তার ক্লাসমেট, তাকে ভালোবাসতো, কিন্তু সে তাকে রিফিউজ করে দিয়েছে যে না, তোমাকে ভালোবাসবো না। সেই মেয়েটার প্লেটে সে খাবার সুন্দর আমার সামনে বসে বসে উঠাই দিচ্ছে। তো আমার মনে হচ্ছে যে এটা মনে হয় নর্মাল, কারণ বান্ধবী দিচ্ছে, খাওয়াচ্ছে। কিন্তু আমার কাছে মনে হলো আমি মনে তুলে দিতে হয় না। আমি যাই জানি না, হোক। আমি মন্তব্যটা করতে বাধ্য হচ্ছি। আমি সবসময় বলি যে জীবন গল্পের একটা মারাত্মক সীমাবদ্ধতা হচ্ছে ইটস আ ওয়ান সাইডেড স্টোরি। এখানে যিনি এসে বলেন তিনি তার গল্পটাই বলেন, আপনি যদি বিশ্বাস করতে চান তাকে বিশ্বাস করতে হবে অন্ধের মতো। সো বলার জায়গা থেকে হয়তো বা ওনার হাজবেন্ড এখানে যদি উপস্থিত থাকতেন সেই সময়, যিনি যার সম্পর্কে বলছেন, তিনিও হয়তো বলতে পারতেন বিষয়টা কিরকম ঘটেছে। তবে আজকে যিনি বলছেন খেয়ালি, তাকে যদি আপনার বিশ্বাস করতেই হয়, সমস্ত কিছু বিশ্বাস করে আপনার এতটুকু বলতে হবে যে আপনার হাজবেন্ড অনেক লাকি হাজবেন্ড। অফকোর্স ওই গল্পটা পর্যন্ত যে ওয়াইফকে এত বড় একটা গল্প বলার পরে ওয়াইফের প্লেটে খাবার তুলে না দিয়ে সে তার এক্স গার্লফ্রেন্ডের প্লেটে খাবার তুলে দিচ্ছে, এটা আসলে হিন্দি সিরিয়ালকেও হার মানিয়েছে, যেখানে মেকআপ পরে ঘুমানো হয় সেটাকেও হার মানিয়েছে। দিস কাইন্ড অফ স্টোরি। ওকে, বলুন তারপর। তারপর সে তাকে খাওয়াচ্ছে, আমিও খেলাম। যখন খাওয়া দাওয়া শেষ, আমরা যখন বাসায় ফিরতেছি, তখন রিক্সার মধ্যে উনিও পাশে বসা ছিলেন, আমিও পাশে বসা ছিলেন। আমি জানি না, আমার ভেতরেও একটা ফ্রাস্ট্রেশন কাজ করলো, মানে ঠিক রাগ হইলো। রাগ হওয়ার পরে মানে সে আমার সাথে টোটালি কোনো কথা বলতেছে না, আমিও তার সাথে বলতেছি না, নীরব একটা রাগ। ঠিক আছে, আমি চাচ্ছি যে সে আমার সাথে একটু মুখ ফুটে কথাটা বলুক, আর বলুক যে সরি, ভুল হয়ে গেছে, আমি এই মেয়ের প্লেটে খাবার তুলে দিচ্ছি, বা তোমাকে টাইম দিলাম না, বা এটা কিছু, আমি এরকম একটা এক্সপেকটেশন করতেছি। সে সরি বলুক, অ্যাটলিস্ট
সরিটা বলুক, আর কিছু না। সে পুরোই মুখের মধ্যে যেমন সেলাই করা থাকে ঠিক তেমন ভাবে বসে রয়েছে। আমি হাত থেকে সেই মুহূর্তে তার অ্যাটেনশন নেওয়ার জন্য জাস্ট হাত থেকে ফুলের তোড়াগুলো ছুঁড়ে রাস্তায় ফেলে দিলাম রিক্সায় চলমান অবস্থায়। মানে একটা মানুষ তো রিয়াকশন করে, এই এটা করছো কেন? আমি চাচ্ছিলাম সে এটা বলুক, সে সেটাও বলে নাই। তুমি আমাকে ইনসাল্ট করছো এখানে ডেকে নিয়ে একটা ওয়াইফ হিসেবে। আমি এত বোকা গ্রাম থেকে উঠে আসি নাই যে তুমি আমার সাথে এরকম অ্যাটিটিউড করলা। এটা আমি বোঝানোর জন্য জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম ফুলগুলো। আমি কিচ্ছু বললাম না, সে আমাকে জিজ্ঞাসা করলো না। বাট হি হ্যাজ নো রিয়াকশন। একটা জিনিস আমরা বুঝতে পেরেছি খেয়ালি, সেটা হচ্ছে যে ডে ওয়ান একদম প্রথম দিন থেকেই আপনাকে সে আপনার কথা যদি সত্যি হয়ে থাকে ভ্যালুলেস মনে করেছে তার লাইফে, এবং সে আপনাকে মান সম্মানের দিক থেকেও কোনো প্রকার তার প্রেস্টিজের জায়গাতে নেওয়ার জায়গাটাও মনে করেনি। মানে সে মনে করেছে যে আপনি তার, সহজ বাংলায় যদি বলি, আপনি তার যোগ্য নন, এবং সেই যোগ্য না হওয়ার জন্য সে সমস্ত জায়গায় আপনাকে যেভাবে মানে অপমান ঠিক বলবো না, মানে হিউমিলেট। এক্স্যাক্টলি, সো এটা করেছে। তো আপনার জায়গা থেকেও তো এটা অনেক আগে বুঝে যাওয়া উচিত ছিল। সো আপনি কি ওই গল্পটা বলার পরে বা এরকম ঘটনা ঘটার পরে আপনি তাকে এই প্রশ্নটা করেছিলেন যে আমাদের ফিউচারটা কি হবে, বা তুমি যে আমাকে ইজি নিতে পারছো না, বা ওই মোমেন্টে নাকি সাহস করেনি আসলে? কিছুই কি তাকে বলেন নাই আপনি, নাকি বলছেন গো অন, দেখি সামনে কি হয়? সবসময় বললাম যে একটা আমাদের ফ্যামিলিতে এরকম ছিল, বিয়ে হয়েছে মানে একটা মেয়ের বিয়ে হয়েছে। আমার মা এখনো বলে যে তখনই একটা মেয়ে ঘর থেকে বের হবে যখন তার লাশ বের হবে। এটা কথার কথা। একটা মেয়ের নাকি একবারই বিয়ে হয়, একবারই স্বামী হয়, আর একবারই তার মৃত্যু হয়। যদি ধর্মকর্মই মানেন, আমি হ্যাঁ। মাফ করবেন আমি কথা বলার সাহস রাখছি, যদি ধর্মকর্মই মানেন তাহলে ধর্মের কোথাও তো ধরনের কথা বলা হয়নি। এটাই আমার আরো আসবো, মানে আমি আজ এখানে আসছি এই কথাটাই বলার জন্য। আমি আরো ডিটেলস আসি, এখনো শুরু হয় নাই। এখন তো শুধু আমার বিয়ে পর্যন্ত আগাইছে, এখনো আমার বাচ্চা হয় নাই, বা এখন আমার লাইফ আগায়নি। আমি বলতেছি জি সব প্লিজ, বুঝবে। জি প্লিজ। হ্যাঁ, তো এই হলো ঘটনা, বাস চলে আসলাম বাসায়। তখন আর সে আমার সাথে কোনো কথাই বলে না। আমি কাঁদতেছি। সে আমার কান্না, আমার মনে হয় এখন হাসি পায় যে আমি এত একটা বোকা বউ ছিলাম। আমার যে লাইফের এতগুলো বছর কত কান্না করে বিছনা বালিশের জায়গাটা ভিজাইছি। আমি এত বোকা কেন ছিলাম? কান্না করেছি। আমি চাইছি সে আমার কান্নাটা শুনে পেছন থেকে একটু হাত বাড়িয়ে বলুক যে কেন কাঁদতেছো বউ, তুমি কেন কাঁদতেছো? আমি এই শোনার জন্য কোটি রাত, আমার কাছে এখন মনে হয় এটা কোটি রাত আমি কাঁদছি। অক্লান্ত রাত আমি কাঁদছি। আমাদের সাথে এরপর থেকে আমাদের ভিতরে আর সে হাজবেন্ড ওয়াইফ এসে সম্পর্কটা সেটা হইতো না। মানে একেবারে রেয়ার, আর নাই। মানে বলতে গেলে সারা মাসে আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে সে রিলেশনশিপ ছিল না। আমি সারা রাত কাঁদতেছি। আমার খালি মনে হতো কি আমার কান্নার আওয়াজ সে পায় না। পরে উনি চলে গেছেন ঢাকায়। তারপরে উনি আবার আসছেন, এসে ঈদের সময় আমাকে নিয়ে গেলেন পরের বছরের ঈদ। আমি আসলাম, অনুষ্ঠান হবে বলছিল, অনুষ্ঠান হয় নাই। আমার হাজবেন্ড আমার বাবার সাথে কথা বললো যে অনুষ্ঠান হতে যে টাকা পয়সা খরচ হবে, মেহমানরা আসবে, সেটা দরকার নেই, ওইটা আপনি আমাকে দিবেন, এভাবে খরচ করার দরকার নেই। আমার অনেক বড় রিলেটিভ আছে যারা হচ্ছে ঢাকা শহরে আছেন, অনেক বড় পোস্টে আছেন। তারা বললেন যে না, মেয়েকে গহনা বানিয়ে দাও টাকাটা দিয়ে, তাকে এভাবে দিও না, নগদ টাকার কোনো হিসাব থাকে না, এটা একসময় পরবর্তী দিকে এটা খারাপ হইতে পারে, এটা আপনারা গহনা দেন। তো আমার মা ছিল খুব জামাই ভক্ত। তো আমার মা বললো যে না, জামাই যখন চাচ্ছে যে সে একটা কিছু করবে, একটা ক্লিনিক দিবে, সো টাকাটা আমরা নগদেই দিই। তারপর আমার বাবা তাকে নগদে টাকা দিলেন, সে টাকাটা নিয়ে নিলেন। আর তারপরে আমার বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিলেন, উনি তো রিটায়ার হওয়ার পরে টাকাটা তাকে এভাবে দেওয়া হয়েছে। ঠিক আছে, দিচ্ছেন, ভালো কথা। উনি ওইটা নিয়ে চেম্বারও খুলছেন, সবকিছু হয়েছে। চেম্বার খোলার পরে মানে ফার্স্ট চেম্বার, তার এখনো অনেকগুলো চেম্বার, কিন্তু ফার্স্ট চেম্বার আমার বাবা টাকাতে হয়েছে। তো এভাবে চলতেছে। পরে হুট করে ৩টা বছর এভাবে দেখতেই মানে ৪-এ বিয়ে হইলো, দেখতে ৬ চলে গেল, ৭-এ আমি প্রেগনেন্ট। এখানে একটু বলি, আপনি তখন ঢাকাতে নাকি রাজশাহীতে? ঢাকাতে চলে তখন আসছি। ঢাকাতে এসে আলাদা হ্যাঁ, থাকছেন? আচ্ছা, আলাদা না, ওনার বাড়িতে? তাদের বাসাতেই থাকতেছি। আচ্ছা, তাদের বাসাতেই থাকছি ফ্যামিলির সঙ্গে। তো ওনার সঙ্গে যখন থাকতে থাকলাম, তো তারপরে হচ্ছে উনি চেম্বার দিলেন। হুট করে যখন প্রমাণ হইলো যে হ্যাঁ আমি প্রেগনেন্ট হয়ে গেছি, তারপরে উনার মা সহজভাবে নিছেন, আর উনি এটা সহজভাবে নেন নাই। ঠিক আছে, আর এই জায়গাটা প্রেগনেন্সির ব্যাপারে এখানে বলি, উনি কিন্তু এর আগে রাজশাহীতে যখন আমি ছিলাম, আমি ২বার প্রেগনেন্ট হয়ে গেছিলাম তার ভুলের কারণে। উনি ২বারই কিন্তু বাচ্চা নষ্ট করেছেন। এটা আমার মা বাবা আজও জানেন। আজ আমি ফার্স্ট টাইম আপনি রেডিওতে বললেন। অন এয়ারে এসে বললাম, কারণ এখানে কোনো কিছু লুকানো নেই। আর আমার লাইফটা খোলা বই, কোনো ইনভেস্টিগেশনের দরকার নেই, কারণ আমার সম্পর্কে তার ফ্যামিলি মেম্বাররা বলবে, আমি বলবো না আমার সম্পর্কে যারা আমাকে চেনে স্টিল নাও। তো তখন যখন আমি প্রেগনেন্ট হয়ে গেলাম, তখন উনি বাচ্চা নিবেন না, বাচ্চা ফালাই দিবেন, এটাও ফালাই দিবেন। আমি ওর পা ধরে কাঁদতেছি আর বলতেছি যে দুইটা অলরেডি তুমি মারছো, তোমরা তো অনেক নামাজ কালাম পড়ো, প্লিজ এই বাচ্চাটারে মাইরো না, এর কোনো দোষ নাই, এটা নাও, আমার দরকার হলে বাবা পালবে, আমার বড় বোনের যেমন বাচ্চা হয়েছে পালতেছে, এটাও পালবে। তো এই কথাটা আমার শাশুড়ি পাশের রুম থেকে শুনছে, দিয়ে আমার হাজবেন্ড ডেকে বলছে যে এটা কি হচ্ছে, তুই কি বাচ্চা ফেলে দিতে যাচ্ছিস, তোর বউ কি প্রেগনেন্ট? তখন আমার চাচি শাশুড়ি তাকে ফোন করে বলছে হ্যাঁ আপনি ছেলের বউ প্রেগনেন্ট, মিঠু এটা ফেলে দিতে যাচ্ছে। তারপরে আমার শাশুড়ি বললেন যে ঠিক আছে বাচ্চাটা ফেলো না, এটা গুনাহ,
যা হয়েছে আগে হয়েছে, বাচ্চাটা নাও। এরপরে ডাক্তার আমার শাশুড়ির সামনে বসে থেকে গাইনিকোলজিস্ট বলছেন যে আপনার ছেলের বইয়ের ইনফেকশন হয়ে গেছে, আপনি যদি এই বউকে দিয়ে কোথাও ট্রাভেলও করান, কোনো বাস বা কার বা অনেক হাওয়ায় যাওয়া যায় যদি নেন, বাচ্চা পড়ে যাবে, আর এই বাচ্চা যদি পড়ে ইনি আর মা হইতে পারবেন না। আমার শাশুড়ি কেটে বলছেন যদি উনি সঙ্গে না থাকতেন হয়তো বা আমার কথাটা মিথ্যা প্রমাণিত হইতো। তো আমি খুব কান্না করতেছি, হে আল্লাহ, বাচ্চাটা দিলা তো এভাবে নিবা কেন? জান যখন দিলা তো নেওয়ার কথা কেন তুমি শোনাইলা আমাকে? আমার কাছে এটাই যে বাচ্চাটা মরে গেলে আমার আর বাচ্চা আসবে না, আমি মা হইতে পারবো না, এটা আমার কাছে মানে সবচেয়ে বড় একটা অভিশাপ। আল্লাহ এই অভিশাপটা দিও না আমাকে। রাজি হয়েছে, কিন্তু আমার বাবাকে ডেকে পাঠানো হলো যে আপনি আসেন। কি কেন, কি হয়েছে? মেয়ের একটা দোষ হয়ে গেছে। কেন? মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে, আমার বিনা অনুমতিতে প্রেগনেন্ট কেন হইলো আপনার? এটা আমার জামাই আমার সামনে, সবার সামনে আমার বাবাকে দাঁড় করে ইনসাল্ট করতেছে ডাইরেক্ট, যে আপনার মেয়ে কেন প্রেগনেন্ট হইলো, আমার বিনা অনুমতিতে কিভাবে প্রেগনেন্ট হয়ে গেল, আমি তো বাচ্চা নিতে চাই না, আর এখন ফেলতেও পাচ্ছি না, আপনার মেয়েকে নিয়ে চলে যান। তারপর আমার শাশুড়ি এখানে ইন্টারাপ্ট করে বলছে যে ও 3 মাসের আগে কোথাও ট্রাভেল করতে পারবে না, 3 মাস কাভার হওয়ার পরে ওকে তুই থুয়ে আসবি। তখন আমার বাবা সমানে এত ইনসাল্ট ফিল করছেন, একটা মুরব্বী মানুষ, সবাই তাকে রেসপেক্ট করে, সেভাবে করলো, মানে ইনসাল্ট করতেছে, আমি সমানে টস করে কাঁদি। আমি সেই মুহূর্তে কথা বলতে পারছি না যে বাধা দিব, কিন্তু আমার জামাই আমার কান্না দেখে এটাও বলে না যে ঠিক আছে কান্না করো না, আমি তোমাকে পাঠাবো না। আমি তার পা ধরে কাঁদতেছি যে বাচ্চাটা নিয়েছি, এভাবে ইনসাল্ট করো না, হইতে দাও। তারপরে সে যাই হোক আমার বাবা চলে আসলো, আমি থাকতে থাকলাম। আমার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হইতে থাকে, কারণ অনেক পাওয়ারের অ্যান্টিবায়োটিক আমি শরীর নিতে পারছিলাম না। আমি সমানে বমি করি আর গড়াগড়ি করি। এভাবে চলতে চলতে সে বিরক্তি হয়। এমনও দিন গেছে ভোরে 4টাতে প্রায় সেন্সলেস হয়ে যায়। সে তাকে বলে আমাকে কিছু ওষুধ দাও, তুমি একজন ডাক্তার মানুষ, ওষুধ দাও, আমার খারাপ লাগতেছে। সে কথা বলে না, মেঝের মধ্যে হেঁটে বেড়ায়। পরে সে আমাকে গ্লুকোজ খাওয়ায়, চিনি খাওয়ায়, এটা খাওয়ায় সেটা খাওয়ায়। আমি যখন ভালো হই তখন সে বলে যে চুপচাপ মুখ বন্ধ করে শুয়ে থাকবা। এই জন্য আমার এগুলো সহ্য করতে পারি না, এই জন্য আমি বলছিলাম যে প্রেগনেন্ট হয়ে না, বাচ্চা ফালাই দাও। এখন তোমাকে দেখবে কে? আমি দেখতে পারবো? আমি এখন সারা রাত জাগবো তোমার সাথে? তাহলে আমি অফিস কিভাবে করবো, আমি চেম্বার কিভাবে, রুগী দেখবো কিভাবে? আমি তো ভাবলাম সত্যি তো, এটা তো আমার অন্যায় হয়ে গেছে। তো ঠিক আছে, এইভাবে কাটলো 3টা মাস। যেই কাটছে 3 মাস কাটার পরে একটা দিনও মানে যাইতে দেয়নি। ঠিক 23 তারিখে আমাদের 3 মাস কাটছে। 23 তারিখের দিন সে নাইটের টিকিট কাটছে, আমার মনে আছে। নাইটের টিকিট কেটে আমাকে নিয়ে চলে আসছে এখানে। আসার পরে উনি ওনার কিছু ফ্রেন্ডকে বলে রাখছিলেন যে তোরা দেখা করতে আসিস আমার শ্বশুর বাড়িতে। তার ফ্রেন্ডরা আসছে, দেখা হয়েছে। তো দেখা হওয়ার পরে সে একটা রাতও কাটায় নাই। তো উনি ঢাকা আসার পরে আমাদের বাসায় আর কোনো দিন একটা রাত কাটান নাই, এত বিয়ের এত বছর পরে। আর মজার ব্যাপার, আজ পর্যন্ত আমি যদি অন্য কোনো ছেলেকে নিয়ে গিয়ে আমার বংশের মানুষের কাছে বা আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলি এটাই আমার বাচ্চার বাবা, তারা এটাই মানবে, কারণ সে কখনোই আমার আত্মীয় স্বজনের বাসায় যায় নাই, তাকে কেউ দেখে নাই। আচ্ছা আচ্ছা। এটা মজার ব্যাপার যে আমাদের কোনো ছবি ছিল না, একসাথে ছবি ছিল না। যেদিন ঢাকা থেকে আমাকে নিয়ে আসে তার আগে আমাকে মানে নমিনি বানানোর জন্য, তার কোনো ব্যাংকের কাজের জন্য নমিনি বানানোর জন্য একটা ছবি উঠাইতে হবে। তো যখন স্টুডিওতে নিয়েছিল তখন স্টুডিওর ছেলে বলছিল, তার পরিচিত ছিল, ভাবিকে একটু পেছন দিক দিয়ে হাতটা দিয়ে ধরেন, আমরা একটা ছবি উঠাই। সেই একটা ছবি স্টিল নেওয়া আমার কাছে আছে, এছাড়া আমাদের কোনো স্মৃতি ছবি নেই, দেখাইতে পারবো না। এই একটাই, ওয়ান অ্যান্ড অনলি, হ্যাঁ, লাস্ট অ্যান্ড ফাইনাল। তো এই ছবিটাই। তারপরে যখন আমার বাচ্চা হবে আমাকে দিয়ে গেল, তখন একটা মোবাইল দিয়ে গেছিল, ছোট্ট একটা মোবাইল ছিল, সিম ছিল, সেই কল করতো। তো আমি 7 দিন 8 দিন অপেক্ষা করতাম। আমি আস্তে আস্তে প্রেগনেন্ট অবস্থায় যেমন হয় পরিবর্তন শারীরিক হতে থাকে। উনি ওই যে আমাকে দিয়ে আসছেন, আর কখনো আমাকে নিয়ে আসেন নাই ঢাকায়, মানে বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমাকে কখনো ঢাকায় নিয়ে আসে নাই। আমি রাজশাহীতে থাকতাম, আমাকে কল করতেন না। আমার মানসিক মানে আস্তে আস্তে আমার ডিপ্রেশনটা, ফ্রাস্ট্রেশনটা এত বেশি গভীর হইতে থাকে, আমার ঘুম আসতো না। আমি সারা রাত হেঁটে বেড়াতাম। আমি চাইতাম এই মুহূর্তে, মানে একটা মেয়ের সবচেয়ে সুন্দর মুহূর্ত প্রেগনেন্সি, তার বাবু হবে, তার হাজবেন্ড তাকে টেক কেয়ার করবে, তাকে ভালো ভালো কথা বলবে, তার জন্য ছোট ছোট গিফট, খাওয়ার জিনিসই না তো টেক কেয়ার করবে, যেটা খাও এটা খাইলে তোমার ভালো হবে। আমি এটা শুনতে পাইনি। ওই যে সে বাচ্চা নেবে না কেন, আমি বাচ্চা নিলাম, রাগ ঘৃণা। সে ফোন করতো 7 দিন 8 দিন পরে, মোবাইলটা থাকতো, আমি সারাদিন তাকিয়ে থাকতাম যে একটা কল আসবে, হয়তো রিংটোন বাজবে, লাইট জ্বলে উঠবে। কখনো লাইট জ্বলতো না। 7 দিন 8 দিন পরে হঠাৎ রিং বাজতেছে, সে ফোন করতেছে, গড়ে মনে হয় 59 সেকেন্ড অথবা 39 সেকেন্ড এমন হয়তো কথা। হ্যাঁ, কেমন আছো, ভালো আছো, হ্যাঁ ওষুধ খাচ্ছো, ডাক্তার দেখাইছো, গেছো, আচ্ছা ঠিক আছে রাখি, আমার রোগী আসছে, সে রেখে দিত। যে সে আমাকে টাকা পাঠাইতো না, প্রতি মাস অন্তত 1000 টাকা দিক, যেন ওইটা দিয়ে আমি বাবার টাকা খরচ না করে ওর টাকা দেখাবো। আমার বড় বোন তোলা ভাই আছে এই বাসাতে, আমি বলতে পারি হ্যাঁ আমার জামাই ডাক্তার পাঠাইছে, এই টাকাটা দিয়ে আমি ফলমূল কিনে খাচ্ছি কি হরলিক্স কিনে খাচ্ছি। আমার ভিতর খারাপ লাগতো, সে পাঠায় না কেন। আমি রাগে জিদে, বিশ্বাস করবেন না যে আমি একটা হরলিক্স পর্যন্ত কিনে খাই না, একটা ডিম খাইনি। আমি শুধু খাইতাম ডাল,
সবজি, মাছ, মাংস এগুলো মানে বাসায় যেগুলো হইতো আমি এটা প্রচুর পরিমাণে খাইতাম, কিন্তু এক্সট্রা যে ফল মূল, হরলিক্স, একটা ভিটামিন ওষুধ, সেটা পর্যন্ত আমি ইচ্ছাকৃতভাবে কিনে খাইনি। কিন্তু মাশাল্লাহ আমার প্রেগনেন্সিতে কোনো সমস্যা নেই। আমার বাচ্চা 4 কেজি ওজন ছিল। মানে করা হয়, আল্ট্রাসাউন্ড করা হয়, তখন কিন্তু দেখা হয় যে ছেলে না মেয়ে। আমার দেখা হয়েছিল যে ছেলে হবে। আমি এটা রাতের বেলা যখন তাকে খবরটা দেই, তো তখন আমি চাচ্ছিলাম যে সে একটা ভালো কথা বলবে। তো সে কখনো এটা বলে নাই যে হ্যাঁ আমি খুশি। আমি বলছি যে তোমাদের বংশের বাতি আসতেছে, তুমি খুশি না? তো ওই দিন তাদের বাসাতে তার বড় বোন ছিল এবং বড় বোনের ছেলে মেয়েগুলো খেলতেছিল। সে সাইডে বলতেছিল এটা করিস না, ব্যথা পাবি, ওটা করিস না, এই তুই ওকে মারলি কেন? আমার খুব ভালো লাগলো যে সে তো ভালো বাবা হবে, একজন খুব টেক কেয়ার করবে বাচ্চাকে। আমি বলছি যে যেভাবে তোমার বোনের ছেলে মেয়েকে ভালোবাসতেছো, তুমি নিশ্চয়ই আমার ছেলেটা কেমনই ভালোবাসবা, তাই না? বলছে আজকে বলছো আমি মনে হয় জীবনে কোনোদিন আমার ছেলেকে ভালোবাসতে পারবো না। আমি পুরো আমি তাকে যে বলবো যে কেন? ওই যে আমার দোষ হয়েছে, তার বিনা মর্জিতে বাচ্চাটা আমি নিছি, আবার বাচ্চাটা আমি ফালাই দেই নাই তার কথাতে। এইভাবে যেদিন বাচ্চাটা হয়, ক্লিনিকে সবাই আসছে, সব ডাক্তাররা আমাকে দেখতে আসছে, যেহেতু পরিচিত ডাক্তার ওয়াইফ, সবাই দেখতে আসছে, তার ফ্রেন্ড সার্কেলের ওয়াইফরাও দেখতে আসছে এবং অনেকে আসছেন, ফল মূল মানে টাকা পয়সা সবাই দিয়ে গেছে দেখতে বাচ্চাকে দেখে। ওই মুহূর্তে তখন আমার জ্ঞান ফিরেনি, রাতের 9টা বাজে, দুপুরে আমার সিজার হয়েছে। তো জ্ঞান ফিরে নাই, কিন্তু জ্ঞানের মধ্যে অনেকে এসে বলতেছে, আমি মাঝখানে যখন সজাগ হই তখন দেখি যে সবাই এসে বলছে যে ডাক্তার আসছে। আমি বলি না, সে কোনোদিন আসবে না, এই বলে আমি সেন্স চলে যাই। আমার এতটুকুই মনে আছে। তারপরে এই বলে আমি সেন্সলেস হয়ে যাই। পরে যখন রাত 9টার পর আমি পুরোদমে যখন সুস্থ একদম আমাকে কেবিনে নিয়ে যাওয়া হয়, তখন আমি দেখি যে সে আসে না। আমি ফার্স্টে আমার মাকে জিজ্ঞাসা করতেছি আসে নাই, তুই তোর বাবুকে দেখতে চাইবি না? আমার বাবু তখন আমি দেখি নাই ফেস। তো আমি বলছি যে আগে বলো না ওর বাবা আসে নাই। বলছে যে মনে হয় গাড়িতে আছে, আসবে, অত টেনশন করছিস কেন, এসে যাবে। আমি তখন আমার এত মানে কি অস্বস্তি হচ্ছে, একটা সিজার করা মানুষ, ওই মুহূর্তে জ্ঞান ফিরে আমার খুব মানে শারীরিক সব সমস্যা মিলে মনে হচ্ছে আমি মারাই যাব। কেন নয় আমার হাজবেন্ড, কেন নয়? আমি ফার্স্টে তার মুখ দেখবো। তারপরে রাতের প্রায় 10টা উনি আসছেন, এসে মানে ক্লিনিকে ঢুকছেন, উনি আমার পাশে বসছে, মনে হচ্ছে আমি সুস্থ হয়ে গেছি। পরে ওনার সাথে কথাবার্তা হয়েছে, হওয়ার পরে ওনার সাথে কথা বলছি। উনি তখন বলছে ঠিক আছে তুমি থাকো, আমি বাসায় যাই। আমি প্লিজ তুমি আজকে রাত্রে, কেবিনের মধ্যে 2টা সিট আছে, তুমি ওই সিটে শুইবা, আমি এখানে থাকবো, তুমি থাকো না প্লিজ, আমার ভালো লাগবে, প্লিজ তুমি থাকো। তখন সে বলতেছে যে না, উনি চলে গেছেন আমার বাসায়, আমাদের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে উনি টিভি দেখেছেন, সারা রাত মজা করছেন, ঘুমাইছেন। আমি সকালে শুনছি উনি আর ফেরত আসেন নাই, কিন্তু আমি সারা রাত জাগনা ছিলাম যে সে আসবে। আমাকে সিডিল নামে একটা ঘুমের ওষুধ ডাক্তাররা দিয়ে, যে পেশেন্ট সারা রাত জাগলে সমস্যা হবে, আমার বাবুকে আমি খাওয়াচ্ছি, নিচ্ছি, দেখছি, আমি সারা জেগে আছি যে সে আসবে, সে আসে না। আমাকে সিডিল দিছে, আমার ঘুম আসে নাই। তারপর সকাল হয়েছে, সে সকালবেলাতে আসছে, সকালে আমাকে দেখতে আসছে। আমি তখন কান্না করে দিচ্ছি, আমি বলছি তাহলে আজকে সারাটা দিন থাকো। কয় না জুম্মা আছে, থাকতে পারবো না। পরে সে কিছুক্ষণ আমার সাথে বসে, তার বন্ধু বান্ধবীরা সবাই আমাকে দেখতে আসছে, খাবার নিয়ে, এই কেউ স্যুপ, কেউ ড্রেস, কেউ ফলমূল, অনেক কিছু নিয়ে আসছে, সবাই নিয়ে এসে দিয়ে টেয়ে গেছে। সে সবার সাথে দেখা করে চলে গেছে। আমি চাচ্ছি সে আমাকে সময় দিক। সে মাত্র 2টা দিন আমাদের রাজশাহীতে উপস্থিত ছিল। ঠিক 2 দিন পরে, যখন 3 দিনের দিন আমাকে ছেড়ে দিবে, সে 2 দিনের পরে থাকবে না। তারপরে আমার বাবারা বললো যে বাবা, ওকে একবার রিলিজটা নিয়ে বাসায় দিয়ে তুমি পরে চলে যেও। তখন ও কষ্ট করে থাকছে, থাকার পরে আমাকে বাসায় দিয়ে দুপুর 1টার দিকে রিলিজ হয়েছে। সে দুপুর 1:30 তার টিকিট, সে টিকিট কাটছে বাসের, সে চলে যাবে। আধা ঘন্টা সে কোনো রকমে আমাকে নামাই দিয়ে সে হুড়পাড়াপড়ি করে চলে যাচ্ছে। তখন আমার ফ্যামিলি মেম্বাররা বলতেছে বাবা তুমি খাওয়া দাওয়া করে যাও। কই না, আমার সময় নেই, আমি বাসায় যাবো, আমাকে চেম্বার ধরতে হবে। তারপরে সে যেই মাত্র চলে গেছে, তখন আমার মনে হয় আমার ভিতরটা ফাঁকা হয়ে গেল। 2টা দিন, এত মাস পরে আমার হাজবেন্ডকে আমি দেখছি, আর সে এতদিন পরে এসে চলে গেল। আমি এত কান্না করতেছি, আমার ফুপিরা বলতেছে এই তোর তো শিলাটা ফেটে যাবে, পেটটা ফেটে যাবে। আমি যে কেমন একটা হয়ে গেলাম, কাঁদতে কাঁদতে মানে একদম সেন্সলেস হয়ে যায়। মানে আমি কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে গেছি। কেন আমার বাচ্চাটা হলো, আমার বাচ্চার কপালটা খারাপ হয়ে গেছে। তার দাদি ফোন করে না, তার ফুপিরা ফোন করে না, তার চাচারা ফোন করে না। কেন করে না? আমার বাচ্চাকে কেউ ফোন করতো না, তার বাবা ফোন করতো না ঠিক মতো। তারপরে একদিন হঠাৎ করে ওর বাবা বলতেছে, এই আমি কাঁদতেছে, বলতেছি তোমার আম্মা কেন ফোন করলো না? আমার কেমন যেন জিদ ভেতর থেকে তখন চলে আসলো ওই অপারেশনের পরে। বলছে কেন তোমার আম্মা ফোন করলো না, বলো কেন করলো না। সে তখন বলতেছে এই তুই এত কথা বলতেছিস, তোকে আমি তালাক দিয়ে ছাড়বো। তো তখন থেকে তার মুখে তালাক শব্দটা চলে আসলো।
তখন সেই কথাটা বলে ফোনটা কেটে দিয়েছে। আমি আমার মাকে বলছি এরকম এরকম ব্যাপার, সেই বলতেছে। তখন আমার অবস্থা কান্না দেখে আমার মা তখন ফোন করলো, আমার শ্বশুর ওই সময় বাসায় আসছিলেন, আমার শাশুড়িকে আমার শ্বশুরকে ফোন করলো। তখন আমার শ্বশুর বলছে, হায় হায় আমার ছেলে সব বলেছে। আমি কথা বলতেছি, বিয়ান আপনি এত বেশি টেনশন নেন না। তারপরে আবার এভাবে চলতে চলতে আমার বাবুর হয়ে গেল অলমোস্ট 4 মাস হয়ে গেছে। 4 মাস শেষ হয়ে গেছে। তারপরে আমার শ্বশুর, আমার এক মামাতো দেবর, আর সে আমাকে নিতে আসছে, ঢাকায় নিয়ে যাবে। ঠিক আছে, একটা ছোটখাটো গেট টুগেদার হলো, আমার মারা অনেক আয়োজন করলো, এর মধ্যে আমাকে বিদায় করে দিল। তখন বিদায় করে তাদের সাথে দিয়ে দেয়, তখন আমার বাবাও আসে আমার সঙ্গে, আমার মাও আসে। কিন্তু আমার বাবা মা থাকতে পারেন নাই, একটা আমাদের বাসায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাদেরকে ইমিডিয়েট চলে আসতে হয়। চলে আসার পরে আমি বাচ্চা নিয়ে টোটালি একা, একদম একটা, আমি বলতে গেলে সে সময় ছোট মানুষ, সংসার বুঝি না, বাচ্চা কাচ্চা বুঝি না। আমি তখন এতদিন মায়ের বাসায় থাকছি, এখন হাজবেন্ডের বাসায় আসছি, কিভাবে বাচ্চা পালবো। তখন হুট করে আমার মানে ননদের স্বামী, ঢাকায় ননাস বলে, ননাসের স্বামী বলল যে তাকে কেন নিয়ে আসছেন, তাকে আমরা গিয়ে নিয়ে আসতাম, আপনারা কেন অনুষ্ঠানটা না করে তারা বাচ্চাকে নিয়ে আসলেন। মানে আমার ননদের স্বামীর একটা জিদ ছিল যে বিয়েতে আমরা নিয়ে আসতে পারি নাই, অন্তত বাচ্চা এসে আমরা নিয়ে আসবো। ননদের স্বামী তখন বললেন যে আম্মা আপনি আপনার ছেলের বউকে আলাদা করে দেন। মানে হুট করে আমার 22 দিন, আমি ঢাকায় আসছি 22 দিন, আমি তখন কিভাবে রান্না করে আলাদা খাবো। মানে একটা বাচ্চা সিজার করা মেয়েরা মনে হয় যে 2 বছরেও স্বাভাবিক নড়াচড়া হইতে করতে পারে না। পারে না, right. আমি মাজা নিচু করে অনেক কাজ করতে পারি না, তো মানে আমি বাঁকা হইতে পারি না। তো এই অবস্থায় সে বলছে যে আলাদা করে দেন। আমি আগে এমন ছিলাম যে যদি শাশুড়ি কিছু বলতো তো একটা প্রতিবাদ করা বুঝতাম না। হ্যাঁ, শাশুড়ি আলাদা করে দিয়েছে মানে এটাই হইতে হবে বাবা, আমি কি বলবো, এটাই তো নিয়ম। তো আমি বলতেছি আম্মা আমি রান্না, আমি জিনিসপাতি হাড়ি পাতিল কিনে এনে দিতেছি, ফার্স্টের দিন আমি রান্না করে দিতেছি, আলাদা হয়েছে মানে আলাদা। আমার তখন আমার জাল বলতেছে, খেয়ালি তুমি প্রতিবাদ কেন করো না, তুমি প্রতিবাদ করবা। মানে সে তো অনেক মিডিয়া জগতেরই এক বড়, বলতে পারেন যে ব্যক্তিত্ব, তার বোন, তার ছোট বোনের সাথে আমার ভাসুরের বিয়ে হয়েছে, সে অনেক অ্যাডভান্স ছিল, উনি ঢাকা শহরের মেয়ে, তো ওনারা অনেক বড় ফ্যামিলি। তো সেই মেয়ে মানে আমার জাল আমাকে অনেক বেশি পছন্দ করে। তো সে বলতেছে তুমি এত বোকা কেন, তোমাকে আলাদা করে দিচ্ছে, তুমি ছোট বাচ্চা নিয়ে কিভাবে খাবা, তুমি কেন বললো না। আমাকে না, এসব বলতে পারবো না, আমার